আরে বাবা আসছি। কে? কি ব্যাপার? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তুমি এখানে কেন আসছো? আসলে আমার ড্রেসগুলো রেখে গিয়েছিলাম, ওইগুলো নিতে এসেছি। ঠিক আছে, ভেতরে আসো। কি ব্যাপার, আমাদের বেডরুমের এই অবস্থা কেন? মনে হচ্ছে বিছানার চাদরটা অনেকদিন ধরে চেঞ্জ করো নাই, আর জামা কাপড়ও দেখলাম ছিঁড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তোমার এই অবস্থা কেন? চুলদারি কাটাও না? চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, ঠিক মতো ঘুমাও না নাকি? এখন আর কার জন্য নিজের যত্ন নিব বলো তো? যার জন্য নিজের যত্ন নিব বলে ভেবে রেখেছিলাম সারা জীবন, সেই মানুষটাই তো আমাকে ভুল বুঝে দূরে চলে গেল। কোনো দরকার কি আছে এখন নিজের যত্ন নেওয়ার? বেঁচে আছি কোনো রকম, এটাই তো অনেক। আমার মূল্যটা যদি তুমি এতটাই বুঝতে, তাহলে হয়তো ক্যারিয়ার পিছনে এভাবে ছুটতে না। আমাকে একটু টাইম দিতে, ভালোবাসতে, আমাকে একটু বুঝতে। আমাদের ব্যাপারটা তো আর একদিনে হয়নি। তোমাকে আমি বোঝাতে পারলাম না। যাই হোক, তুমি বুঝবে না, এসব কথা বললে আর লাভ কি? বাদ দাও আমার কথা। তোমার হাতে এটা কিসের দাগ? কি হয়েছে? না, তেমন কিছু না। আমাকে বলো কি হয়েছে। দেখে তো মনে হচ্ছে যে কোনো কিছু ছেঁকা ছেঁকা খেয়েছো। কি হয়েছে তোমার? আসলে রান্না করতে গিয়ে তেল ছুটে পড়েছে। মানে কি? আমি আমি বুঝলাম না। তুমি একটু দেখে রান্না করবে না? তুমি দেখেছো কতটা ক্ষত হয়ে গেছে ওখানে? ওষুধ খেয়েছো? মলম লাগাতে হবে তো। আচ্ছা, আমি মলম নিয়ে আসছি, দাঁড়াও। থাক, তার কোনো দরকার নেই। আমার প্রতি যদি এতই ভালোবাসা থাকতো, তাহলে আজকে এই পরিণতি হতো না। আচ্ছা তুমি বলো তো, আমি কি তোমার থেকে বেশি কিছু চাইতাম? আমি তো একটু সময় চেতাম, একটু ভালোবাসা, একটু কেয়ারিং। দেখো, আমার কি ভাগ্যটাই খারাপ, সে ভালোবাসাটা আমি তোমার থেকে কখনো পাই নাই। তুমি সব সময় নিজেরটাই ভেবেছো, কিভাবে তোমার ক্যারিয়ার হবে, কিভাবে তুমি নিজে ভালো থাকবা। অন্যের ভালোটা তুমি কখনো চোখে দেখোনি। আমি অনেকভাবে চেয়েছিলাম তোমার সাথে সারা জীবন থাকার জন্য, কিন্তু তুমি আমাকে রাখতে পারোনি। যাই হোক, আমার দিকে এভাবে মায়ের দৃষ্টিতে তাকিয়ে কোনো লাভ নেই। কিছুদিন পর আমাদের ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে। তুমি বরং নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, বাইরের খাবার খাবা না। তোমার বাইরের খাবার খেলে জন্ডিসটা বেড়ে যায়। তাহলে আমি উঠি, থাকো, আমার আর ভালো লাগছে না। মৌ, বলছি, থেকে গেলে হয় না? আমরা কি আবার এক হতে পারি না বলো? দেখো, আমাদের ডিভোর্স কমপ্লিট হতে এখনো 7 দিন বাকি। আমরা চাইলে কিন্তু আবার এক হতে পারি। আরেকটা বার কি ভেবে দেখা যায় না? এক হয়ে যে লাভ কি? হয়তো 2 দিন তুমি আমার কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, তারপরে সে আগের মতো অবহেলাটাই করবে। আমার জন্য তোমার কাছে কোনো সময় থাকবে না। তখন তুমি তোমার ক্যারিয়ার, নিজের লাইফ নিয়ে বিজি থাকবে। তাহলে সবকিছু ঠিক করে লাভ কি বলো? তুমি বরং তোমার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দাও। তাহলে আমি উঠি, ভালো থেকো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, কি অবস্থা? এই তো ভালো। বৌমা, তুমি হঠাৎ এই বাসায়? আসলে আম্মা, আমার জামা কাপড় রেখে গিয়েছিলাম, এগুলো নিতে আসলাম। বৌমা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি আমার কথা রাখবে? কি কথা আম্মা, বলুন। বৌমা, মানুষের সংসারে তো ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, হাসি কান্না মিলেই তো মানুষের সংসার। তাই আমি বলছিলাম কি, তুমি যদি একটিবার এই সংসারের কথা চিন্তা করে, আমার ছেলের কথা চিন্তা করে তুমি যদি এখানে থেকে যেতে, মানে তুমি আর সাজিদ আবার একসাথে সংসার করতে। জানো মা, আমার ছেলে না তোমাকে অনেক ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। ও হয়তো বা মুখে প্রকাশ করে তোমাকে কিছু বলে না,
কিন্তু আমি তো মা, আমি তো ওকে দেখছি। তুমি যাওয়ার পর আমার ছেলেটা একবারে একা হয়ে গেছে। সারাক্ষণ তোমার চিন্তা করে কারোর সাথে কথা বলে না, একা একা নীরবে বসে থাকে। আমি ওর কান্নাও দেখেছি, ও কান্না করে শুধু তোমার জন্য। ও তোমাকে অনেক ভালোবাসে বৌমা। তুমি একটিবার সাজিদকে সুযোগ দাও, দেখবা আমার বিশ্বাস তোমার সংসারটা অনেক সুখের হবে, অনেক সুন্দর হবে মা। ভাবি, তুমি এই বাড়ি থেকে যাওয়ার পরে থেকে আমরা কেউই ভালো নেই। ভাইয়া ভালো নেই, আমি ভালো নেই, মা ভালো নেই। তোমাকে আমরা সবাই খুব মিস করি। তুমি সকালবেলায় উঠে আমাকে চা দিতে, সে চাটা আমি খুব মিস করি জানো। ভাবি, তুমি যতদিন এই বাড়িতে ছিলে পুরো বাড়িটা আনন্দে ঘেরা ছিল। তুমি তো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমার যখন যেটা প্রয়োজন হতো আমি এসে তোমাকে বলতাম, তুমি আমার আবদার পূরণ করতে। আমি যে কথাগুলো আমার মাকে বলতে পারতাম না, আমার ভাইকে বলতে পারতাম না, সেই কথাগুলো আমি তোমাকে বলতাম। তোমার সাথে আমি সব কিছু শেয়ার করতাম। কিন্তু এই বাড়ি থেকে তুমি চলে যাওয়ার পর না, আমিও একা একা হয়ে গেছি জানো। তুমি যাওয়ার পর কেউ হাসে না, কেউ কথা বলে না, সবাই যার যার মতো করে থাকে। এই যে মা তো অসুস্থ, মা ঠিক মতো ওষুধও খায় না। তুমি যখন বাসায় ছিলে তখন মাকে তুমি ঠিকঠাক মতো খাওয়াতে, ওষুধ খাওয়াতে। কিন্তু বাসা থেকে চলে যাওয়ার পরে থেকে না, মাও যেন কেমন উদাসীন হয়ে গেছে। ঠিকঠাক মতো ওষুধ খায় না, তারপরে খাবার খায় না। এই যে ভাইকে দেখতে পাচ্ছ, ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখো। ভাইকে দেখে কি তোমার মায়া হচ্ছে না বলো? এই মানুষটা না একটুর জন্য হাসে না, আমাদের পাশে বসে না, কথা বলে না, ঠিকঠাক মতো খাবার খায় না, নিজের যত্ন করাই ভুলে গেছে এই মানুষটা। তুমি না ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেছিলে। ভাইকে ছাড়া কি তুমি ভালো আছো বলো তো ভাবি? একটাবার বলো না, তুমি কি ভালো আছো? থাক মা, শ্রাবণ, ওকে আর কোনো কিছু বুঝিয়ে কোনো লাভ নেই। ও তো ধরেই নিয়েছে ও আমার সঙ্গে আর সংসার করবে না। কিন্তু আফসোসটা কোথায় লাগে জানো মা? ওকে আমি বোঝাতে পারলাম না যে ওকে আমি কতটা ভালোবাসি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, অন্যের চাকরি করি। চাকরি করা মানেই তো চাকর, যখন যা হুকুম করবে বস সেটাই তো করতে হবে। আমার এগেনস্টে তুমি এলিগেশন কি দিয়েছিলা আমাদের অ্যানিভার্সারির দিন? আমি সঠিক সময় কেন পৌঁছাতে পারিনি, তাই তো? তুমি জানো সেদিন কি হয়েছিল? ও স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শিকদার গ্রুপের ফাইলটা কি কমপ্লিট হয়েছে? স্যার অলমোস্ট হয়ে গেছে, বলে আমি আপনাকে মেইল করে পাঠিয়ে দিচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। এই যে এই ফাইলটা আজকের মধ্যে কমপ্লিট করবেন, স্যার ইমার্জেন্সি। ওকে স্যার একটা রিকোয়েস্ট করতাম স্যার আপনার কাছে। বলেন। অ্যাকচুয়ালি আজকে তো আমার ম্যানেজার অ্যানিভার্সারি, বলছিলাম এই ফাইলটা যদি আমি কালকে কমপ্লিট করে দিই। মানে আজকে আমার স্যার 2 ঘন্টা আগে ছুটি দরকার ছিল। আমার ওয়াইফ অনেক আশা নিয়ে বসে আছে তো বাসায়, যদি একটু উপকার করতেন স্যার। আচ্ছা সাজিদ সাহেব, আপনারা কি ভাবেন বলেন তো? কদিন পর পরই আপনাদের ছুটির প্রয়োজন হয়, কদিন পর পরই ছুটির প্রয়োজন হয়। এতই যদি ছুটির প্রয়োজন, এক কাজ করেন না, চাকরিটা ছেড়ে একেবারে বাসায় চলে যান। স্যার আমি তো এর আগে কখনো ছুটি নেইনি, আজকেই প্রথমবার। আজকে আপনার প্রথমবার ছুটি, আর আমারও ইম্পর্টেন্ট কাজ। এখন কোনটা আগে সেটা বলেন। আমার প্রতিষ্ঠানের কাজটা আগে না আপনার ছুটিটা আগে? স্যার অবশ্যই কাজ। তাহলে মনোযোগ সহকারে কাজ করেন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, পকেটে টাকা না থাকলে না সুখ, শান্তি, আদর, ভালোবাসা কোনো কিছুই আসে না। যখন পকেটে টাকা থাকবে না, তখন দেখবেন ঘরের স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে। কথাটা মনে রাখবেন এবং কাজটা খুব মনোযোগ সহকারে আজকের মধ্যে কমপ্লিট করবেন। ওকে, দ্যাটস অল। রাত কয়টা বাজে? অলমোস্ট 12টা। আজকে আমাদের বাসায় পার্টি ছিল, এটাকে তুমি ভুলে গিয়েছো? আমার আসলে কিছু করার ছিল না। আমি চেষ্টা করেছিলাম জলদি আসার, কিন্তু আসতে পারিনি। তুমি এসেই বা কি করতে? তোমার কি সেই খেয়াল আছে? আজকে বাসা ভর্তি মেহমান আমাকে অপমান করেছে। আজকে আমাদের বিবাহ বার্ষিক ছিল, তুমি সেটাও ভুলে গিয়েছো। বছরে একটা দিন তো আসে, অন্তত একটা দিন তো তুমি আমাকে দেবে। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছিলাম জলদি কাজ শেষ করে আসার জন্য, কিন্তু অফিসে কাজের এত প্রেশার ছিল, আমার কিছু করার ছিল না। আচ্ছা তোমার প্রবলেম কি বলো তো? তুমি কি বোঝো না আমি কি চাই?
একটা মেয়ে কি তার স্বামীর সাথে সংসার করে শুধুমাত্র টাকা পয়সার জন্য? তোমাদের এই ভুল চিন্তা ভাবনা কবে দূর হবে বলো তো? মেয়েরা না টাকা পয়সা চায় না, একটু সুখ চাই, একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই, যেটা তুমি আমাকে কখনো দিতে পারো নাই। তাই আমি ভেবেছি আমি তোমার সাথে আর থাকতে চাই না, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে থাকো। মৌ, তুমি আমার একটা কথা আর কি শুনবো? অনেক শুনেছি, আমি অনেক সহ্য করেছি, আর পারবো না। আরে তুমি তো আমাকে সুখই দিতে পারো না। যে পুরুষ আমাকে সুখ দিতে পারে না, আমি সেই পুরুষের সাথে সংসার করবো না। তোমার মতো কাপুরুষের সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আমি তোমাকে ডিভোর্স লেটারটা খুব দ্রুত পাঠিয়ে দেবো। মৌ, আমি সেদিন বসকে অনেক অনুরোধ করেছিলাম যে বস, আজকে আমার অ্যানিভার্সারি, আজকের জন্য কি আমাকে 2টা ঘন্টা আগে অফিস থেকে ছাড়া যায় না? কিন্তু বস আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল যে যদি তোমার পরিবারকে সময় দিতেই হয় তাহলে আমার চাকরিটা ছেড়ে দাও, আমার চাকরিটা ছেড়ে দিয়ে তুমি তোমার ফ্যামিলিকে টাইপ দাও। কম্পিটিশনের যুগ, অফিসে যদি আমার থেকে কেউ ভালো পারফর্ম করে তাহলে তার জায়গা পাকাপোক্ত হয়ে যাবে, আমি চাকরি থেকে আউট হয়ে যাব। যদি চাকরিটাই না থাকে এই সংসার চলবে কি করে? এই যে এত আলিশান ফার্নিচার, এসি, ফ্রিজ, দামি দামি ফোন, সবাইকে আমি এত ভালো রাখার চেষ্টা করছি, যদি আমার কাছে টাকাই না থাকে আমি তাহলে পরিবারটাকে চালাবো কি করে? যে কারণে পরিবারের ভালোর কথা চিন্তা করে হলেও অনেক সময় আমি ওভারটাইম করতাম। মাঝে মধ্যে জ্বর হলে আমি কাউকে বলতে পারতাম না যে আমার শরীর খারাপ, আমার একটু রেস্ট দরকার। মূলত যদি বস টাকা কেটে রাখে, আমাদের সমাজে না পুরুষদের কান্না কেউ দেখে না, শুধু দেখে পুরুষদের সময়, পুরুষদের ভালোবাসাটাই দেখে। কিন্তু একটা পুরুষ যে কতটা স্যাক্রিফাইস করে সেটা কেউ দেখে না। টাকা না থাকলে তো পুরুষের কোনো দাম নেই, কিন্তু একটা পুরুষ নিজের পরিবারের ভালোর জন্য কতটা ত্যাগ স্বীকার করে সেটা শুধুমাত্র একটা পুরুষই জানে। আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো সেদিন আমাকে সাফ জানিয়ে দিলে যে আমার মতো পুরুষের কোনো যোগ্যতাই নেই বউ পালার, আমার সঙ্গে থাকার কোনো ইচ্ছা তোমার নেই, তুমি চলে গেলে আমাকে ডিভোর্স দিবে বলে। এরপর আমার ফোন নাম্বারও ব্লক করে দিলে, আমাকে ফেসবুক থেকেও ব্লক করে দিলে। কত চেষ্টা করেছি তোমাকে বোঝানোর, তোমার সঙ্গে কমিউনিকেট করার, কিন্তু কোনোভাবে বোঝার চেষ্টা করোনি। এটা সত্যি যে আমরা কেউ আসলে ভালো নেই, সত্যি। এত কিছু হয়ে গিয়েছে, তুমি আমাকে কোনো কিছু বলনি কেন? কি করে বলতাম? আমাকে তো ব্লক করে রেখেছো, আমার ফোন নাম্বার পর্যন্ত তুমি ব্ল্যাক লিস্টে দিয়ে রাখছো। আমি কি করে বোঝাতাম? আমি তোমার মাকে ফোন দিয়েছিলাম, তোমার মা পর্যন্ত আমাকে বলে দেয় যে তোমার মতো পুরুষ মানুষের কাছে আমি আমার মেয়েকে পাঠাবো না। আমি বা কোথায় যেতাম? সরি সাজিদ, আমি আসলে এত কিছু জানতাম না যে এত কাহিনী ঘটে গিয়েছে। আসলে আম্মা, আমি কি করব বলুন? আমার সামনে আমার ফ্রেন্ডরা তাদের হাজবেন্ড তাদের কত কেয়ার করে, ভালোবাসে, শপিং করায়, সব সময় না ওরা আমার মাথাটা নষ্ট করে দিয়েছে। সেদিন আমাদের অ্যানিভার্সারিতে এসে ওরা আমাকে অনেকভাবে অপমান করেছে, আমাকে অনেক কথা শুনিয়েছে, যেটা আমি নিতে পারি না। এতগুলো মানুষের কথা আমি আসলে সহ্য করতে পারি না আম্মা। সাজিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আসলে তোমাকে বোঝার চেষ্টা করিনি যে তুমি আমাদের জন্য এতটা কষ্ট করেছো, আমাকে এতটা ভালোবাসো। আমি তো ভাবতাম তুমি আমাকে সবসময় অবহেলা করো, আমাকে ভালোবাসো না, আমাকে টাইম দিতে চাও না, হয়তো বাইরে কোথাও তোমার সম্পর্ক আছে। কিন্তু আমি কতটা খারাপ যে আমি তোমার ব্যাপারটা বুঝে উঠতে পারিনি যে একটা পুরুষ আমাদের জন্য তো কষ্ট করে। তুমি আমাকে ক্ষমা করে দাও সাজিদ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার এমনটা করা অনেক বড় অন্যায় হয়েছে। আজকে যদি আমি ব্যাগটা না নিতে আসতাম তাহলে তো আমি এত কিছু জানতে পারতাম না। সাজিদ, আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায়। আমরা আবার একসাথে সবাই থাকবো, তাই না রে বাবা? হ্যাঁ ভাবি, আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমার খুব আনন্দ লাগছে, আমি আমার পুরনো বন্ধুকে ফিরে পেয়েছি।